প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে। আর যে অঙ্কটি আমি করাবো সেটি ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। মিস্টার সুমন সাগর 2022 সালের 1 মার্চ তারিখে নগদ 75,000 টাকা, আসবাবপত্র 60,000 টাকা এবং ব্যাংক ঋণ 40,000 টাকা নিয়ে কারবার শুরু করেন। প্রতিষ্ঠানটির মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ। এরপর দেখেন 2022 মার্চের কিছু লেনদেন দেওয়া আছে। করণীয় কতে বলা হয়েছে, উপরোক্ত তথ্যবলীর আলোকে মিস্টার সুমন সাগরের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ বলতে আমরা বুঝি মালিক যখন ব্যবসা শুরু করেছে, অর্থাৎ এই যে 1 তারিখ, মার্চের 1 তারিখ, এই তারিখে তিনি তার নিজস্ব তহবিল থেকে যা যা নিয়ে আসছেন সেগুলোর সমন্বয় হলো তার প্রারম্ভিক মূলধন। তো এখানে দেখেন মালিক তার নিজস্ব তহবিল থেকে নিয়ে আসছিলেন নগদ 75,000 টাকা আর আসবাবপত্র 60,000 টাকা। তো আমরা এখানে তাহলে নগদ বলে লিখব কত টাকা, 75,000 টাকা। আর আসবাবপত্র নিয়ে আসছেন 65,000 টাকা, সরি 60,000 টাকা। তাহলে এই দুইটা যোগ করে তার হবে 1,35,000। এটাই হলো তার প্রারম্ভিক মূলধন। এছাড়াও দেখেন এখানে ব্যাংক ঋণ আছে। যদি এই ব্যাংক ঋণটা আপনি অন্তর্ভুক্ত করেন তাহলে একবার এই ব্যাংকের ঋণের টাকা নগদের সাথে যোগ হবে আর নিচেই দায় বলে ঋণটা বাদ যাবে। তার মানে একবার যোগ একবার বিয়োগ, তো একই কথা। তো আমরা সেই জটিলতায় না যেয়ে আমরা শুধু মালিক নিজস্ব তহবিল থেকে যা যা নিয়ে আসছেন সেইগুলো যোগ করে আমরা এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করলাম। খতে দেখেন বলা হয়েছে 5, 8, 12 এবং 31 তারিখ লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও ব্যাখ্যা ব্যতীত। তো জাবেদা করতে হলে আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটি হলো প্রত্যেকটা লেনদেনের মধ্যে যে সংশ্লিষ্ট হিসাব বা পক্ষ থাকে সেটা আগে বের করে নিতে হবে। এরপরে দেখতে হবে যে এই সংশ্লিষ্ট হিসাব বা পক্ষ কোন হিসাবের অন্তর্ভুক্ত এবং সেই হিসাব বৃদ্ধি পেলে কি হয় আর হ্রাস পেলে কি হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো এখানে দেখেন প্রথমে 5 তারিখে বলা হয়েছে যে দাগ কাটা চেকের মাধ্যমে বিক্রয়। তাহলে কিসের মাধ্যমে বিক্রয়, পক্ষটা ঠিক এইভাবে বের করতে হবে। কি করা হলো, বিক্রয় করা হলো। কিসের মাধ্যমে বিক্রয় করা হলো, দাগ কাটা চেকের মাধ্যমে, তার মানে চেকের মাধ্যমে। তাহলে আমরা দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো ব্যাংক হিসাব আর একটি হলো কি বিক্রয় হিসাব। তো আমরা আগে দুটি পক্ষ এখানে লিখব ঠিক এইভাবে। দেখেন প্রথমে 2022, এরপরে মার্চ 5 তারিখ আমরা ব্যাংক হিসাবে একটি পক্ষ আর বিক্রয় হিসাবে একটি পক্ষ। এবার দেখেন ব্যাংক হিসাব আমরা জানি সম্পদ আর বিক্রয় হলো আমাদের আয়। এখন এই লেনদেনের ফলে ব্যাংক যে সম্পদ আমাদের বৃদ্ধি পাচ্ছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয় যে আমার আয়, এই লেনদেনের ফলে অর্থাৎ চেকের মাধ্যমে বিক্রয়ের ফলে আমার বিক্রয় নামক আয় বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট। তাহলে আমাদের জাবেদা আসবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে আমাদের 1,20,000 টাকা। আমরা ডেবিটের ঘরে 1,20,000 লিখলাম, ডেবিট সোজা। ক্রেডিটের ঘরেও আমরা 1,20,000 লিখলাম, এই ক্রেডিট সোজা। এরপরে দেখেন 5 তারিখের পরে 8 তারিখে বলা হয়েছে, দেখেন 8 তারিখে বলা হয়েছে যে অফিস ভাড়া বাবদ অগ্রিম প্রদান, তার মানে অগ্রিম অফিস ভাড়া প্রদান করা হলো। তাহলে পক্ষ ঠিক আমরা এইভাবে বের করব, কি প্রদান করা হলো, অগ্রিম অফিস ভাড়া। তাহলে অগ্রিম অফিস ভাড়া একটি পক্ষ। আর অফিস ভাড়া কিসের মাধ্যমে দেওয়া হলো, নগদ টাকার মাধ্যমে, তাহলে নগদানের একটি পক্ষ। তাহলে আমরা এখানে মার্চ 8 তারিখ দিয়ে লিখলাম অগ্রিম অফিস ভাড়া, অগ্রিম অফিস ভাড়া হিসাব একটি পক্ষ। আর যেহেতু অফিস ভাড়াটা আমরা নগদে দিচ্ছি, তার মানে আমাদের নগদান হিসাব আরেকটি পক্ষ। এবার আমাদের দেখতে হবে যে এই অগ্রিম অফিস ভাড়াটা কোন হিসাবের অন্তর্ভুক্ত। এটা হলো সম্পদ। কেন, মনে রাখবেন খরচ যদি অগ্রিম প্রদান করা হয় সেটা সম্পদ হয়। আর এই লেনদেনের ফলে আমার এই অগ্রিম অফিস ভাড়া নামক যে সম্পদ সেটা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট। এরপরে আরেকটি পক্ষ কি, নগদান হিসাব। তো যখন আমরা অগ্রিম অফিস ভাড়া বাবদ নগদ টাকা প্রদান করছি তখন আমার কারবার থেকে নগদ টাকা হ্রাস পাচ্ছে। আর আমরা জানি নগদান সম্পদ, সম্পদের হ্রাস পেলে কি হয়, ক্রেডিট। তাহলে এখানে আমাদের নগদান হিসাব ক্রেডিট। কত টাকা, 19,000 টাকা। তাহলে আমরা এখানে ডেবিট সোজা 19,000 লিখলাম ডেবিটের ঘরে, আর ক্রেডিট সোজা ক্রেডিটের ঘরে 19,000 টাকা লিখলাম। এরপর 8 তারিখের পরে দেখেন 12 তারিখে বলা হয়েছে যে প্রদেয় হিসাবের বিপরীতে 25,000 টাকার নোট ইস্যু করা হলো। তার মানে প্রদেয় মানে যে পাওনাদারকে আমরা 25,000 টাকার নোট ইস্যু করছি। তাহলে কাকে নোট ইস্যু করা হলো, পাওনাদারকে বা প্রদেয়কে। তাহলে প্রদেয় একটি হিসাব।
কি ইস্যু করা হলো? নোট, তার মানে পদেই নোট। তাহলে আমাদের এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছে, একটি হলো পদেই হিসাব, যেহেতু পদেইকে আমরা পরিশোধ করছি নোট দ্বারা, মানে নোট দিচ্ছি আর কি, তাহলে পদেই হিসাব একটি পক্ষ, আর পদেই হিসাবকে আমরা দিচ্ছি কি? পদেই নোট, তাহলে পদেই নোট আরেকটি পক্ষ। তাহলে আমাদের এখানে পদেই হিসাবটা আমাদের দায় হিসাব, আর এই লেনদেনের ফলে আমার পদেই নামক যে দায় ছিল সেটা হ্রাস পাচ্ছে। কিভাবে? যে পদেইর বিপরীতে আমরা পদেই নোট দিচ্ছি, তাহলে আমার পদেই যেটা সেটা আমাদের কি আসছে? পাওনাদার, সেটা আমাদের হ্রাস পাচ্ছে। আর আমরা জানি পাওনাদার বা দায় হ্রাস পেলে ডেবিট, তাহলে এখানে পদেই হিসাব ডেবিট। আর দেখেন পদেইর বিপরীতে আরেকটি দায় আমাদের কি আছে? বৃদ্ধি পাচ্ছে, যেটার নাম পদেই নোট। তাহলে পদেই নোট নামক আরেকটি দায় কি আছে? বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট, তাহলে এখানে পদেই নোট হিসাব ক্রেডিট, তার মানে পদেই হিসাব ডেবিট আর পদেই নোট হিসাব আমাদের ক্রেডিট। টাকা হবে 25,000 টাকা। ওই একইভাবে ডেবিটের ঘরে ডেবিট দিকে ডেবিট সোজা, আর ক্রেডিটের ঘরে ক্রেডিট সোজা 25,000 টাকা লিখে দেব। এবার 12 তারিখের পরে দেখেন আমাদের 31 তারিখে বলা হয়েছে যে অফিস ভাড়া সমন্বয় করা হলো। তার মানে আমরা যে অগ্রিম অফিস ভাড়া দিয়েছিলাম, যে 19,000 টাকা, ওইটা আমাদের এখন সমন্বয় করতে হবে, তার মানে খরচ হিসাবে দেখাতে হবে। তাহলে মনে রাখবেন আগের অগ্রিম ছিল, এটা এখন কি হয়ে গেল? খরচ হয়ে গেল, মানে আগে যেটা দেওয়া থাকবে তার বিপরীতটা করতে হবে। তার মানে অগ্রিম হিসাবে দেওয়া ছিল, সেটা এখন কি হয়ে গেল? খরচ হয়ে গেল। তাহলে আমাদের এখানে পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে, যে কি হলো? ভাড়া খরচ হলো। কোথা থেকে খরচ হলো? কিসের মাধ্যমে খরচ হলো? তার মানে আগে যে অগ্রিম দেওয়া ছিল সেটা থেকে এখন খরচ হয়ে গেল। তাহলে আমরা এখানে আমরা পক্ষ লিখবো ঠিক এইভাবে, যে অফিস ভাড়া একটি পক্ষ, যেহেতু অফিস ভাড়া আমাদের এখানে খরচ, আর অগ্রিম অফিস ভাড়া থেকে এই অফিস ভাড়াটা খরচ সমন্বয় করছি আমরা, তাহলে অগ্রিম অফিস ভাড়া আরেকটি পক্ষ, অগ্রিম অফিস ভাড়া হিসাব আরেকটি পক্ষ। এবার দেখেন অফিস ভাড়া যেহেতু আমাদের খরচ, আর খরচ আমাদের ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট, তাহলে আমরা এখানে খরচ বৃদ্ধি পাচ্ছে আমাদের ডেবিট। আর যেহেতু অগ্রিম অফিস ভাড়া এখানে আমরা সম্পদ হিসাবে লিখছিলাম, আর আমাদের ওই অগ্রিম থেকেই এখন এই খরচটা আসছে, তার মানে আমাদের এই অগ্রিম নামক যে সম্পদ ছিল সেটা এখন হ্রাস পাচ্ছে। আর আমরা জানি সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট। আর টাকা হবে ওই 19,000 টাকায়, তার মানে 19,000 টাকা যে আমরা অগ্রিম দিয়েছিলাম, ওই 19,000 টাকায় এখন আমাদের কি হয়ে গেল? মানে খরচ হয়ে গেল, অগ্রিম থেকে খরচ হয়ে গেল। এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। আর গতে দেখেন বলা হয়েছে 1, 2, 18 ও 30 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে তা টাবুলার ছকে উপস্থাপন করো। তো এর জন্য আগে আমাদের একটি ছক আঁকতে হবে। ছকটি হবে দেখেন এ সমান এল প্লাস ওই, তার মানে এ সম্পদ, এরপরে মাঝে সমান দেখেন দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এবার আমাদের কাজ হবে যে যে লেনদেনগুলো থেকে আমাদের এই সমীকরণ করতে বলা হয়েছে সেই লেনদেনগুলো থেকে আমাদের আগে পক্ষ বের করতে হবে। এবার পক্ষর ভিতরে যতগুলো সম্পদ থাকবে ততগুলো সম্পদের আলাদা আলাদা ঘর হবে। এবার দায় দিকে যতগুলো দায় থাকবে ততগুলো দায়ের আলাদা ঘর হবে। আর মালিকানা সত্ত্বর একটি ঘর, সেটি হলো মূলধন, যেখানে আয় যোগ হবে মূলধনের সাথে, খরচ আর উত্তোলন বিয়োগ হবে। তার মানে মূলধন যোগ আয় আর খরচ আর উত্তোলন বিয়োগ হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা শুরু করি। দেখেন প্রথমে আমাদের 1 তারিখে বলা হয়েছে যে মিস্টার সুমন সাগর 2022 সালের 1 মার্চ তারিখে নগদ 75,000 টাকা, আসবাবপত্র 60,000 টাকা এবং ব্যাংক ঋণ 40,000 টাকা নিয়ে কারবার শুরু করেন। তাহলে আমরা ঠিক এইভাবে আগে পক্ষ বের করব। কি নিয়ে ব্যবসা শুরু করলেন? নগদ টাকা। তাহলে এখানে নগদ টাকা কত? আগে আমরা এখানে 2022 মার্চ 1, এরপরে নগদ টাকা কত নিয়ে শুরু করেছেন তিনি ব্যবসা? 75,000 টাকা। তাহলে এই লেনদেনের ফলে আমার নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, তাই নগদের ঘরে যোগ। আর কি নিয়ে ব্যবসা শুরু করলেন? আসবাবপত্র। আসবাবপত্র আমাদের 60,000 টাকা, আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে, তাই আসবাবপত্রের ঘরে যোগ। এই দুইটা জিনিস কে নিয়ে আসলেন? মালিক। আর মালিক যেটা নিয়ে আসে তার নাম কি? মূলধন। তাহলে মূলধনও সমপরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি নিয়ে ব্যবসা শুরু করলেন? নগদ টাকা আর আসবাবপত্র। এই দুইটা জিনিস কে নিয়ে আসলো? মালিক। মালিক যেটা নিয়ে আসে তার নাম কি? মূলধন। তাহলে একই পরিমাণ টাকা, অর্থাৎ এই দুইটা যোগ করে যেটা আছে সেটা আমাদের মূলধন বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই দুইটা যোগ করলে হবে 1,35,000 টাকা। এবার দেখেন ওই সাথেই বলা হয়েছে এবং ব্যাংক ঋণ 40,000 টাকা নিয়ে কারবার শুরু করেন। তাহলে কি নিয়ে ব্যবসা শুরু করলো? ব্যাংক ঋণ। তাহলে ব্যাংক ঋণ একটি পক্ষ। আর ব্যাংক ঋণটা কিসের মাধ্যমে নিচ্ছে? মনে রাখবেন ব্যাংক ঋণটা আমরা যেহেতু ব্যাংক ঋণ উল্লেখ আছে তাই আমরা ব্যাংক হিসাব বলে অন্তর্ভুক্ত করব। তবে যদি এটাকেও নগদের সাথে যোগ করে লেখে তাও হবে। তো আমরা তা না লিখে এখানে ব্যাংকের সাথেই আমরা ব্যাংকের একটা ঘর করে ওটা ব্যাংকের ঘরেই আমরা লিখবো কত টাকা? 40,000 টাকা। তার মানে ব্যাংক ঋণ নেওয়ার ফলে আমার ব্যাংক বৃদ্ধি পাচ্ছে 40,000 টাকা, আর ব্যাংক ঋণ নামক একটা দায় বৃদ্ধি পাচ্ছে 40,000 টাকা। তাহলে এটা ছিল 1 তারিখের লেনদেন। এরপরে দেখেন আমাদের
2 তারিখে বলা হয়েছে যে বাকিতে মাল ক্রয়, তাহলে আগে পক্ষ বের করি আমরা ঠিক এইভাবে। কি করা হলো? ক্রয় করা হলো। তাহলে ক্রয় একটি পক্ষ, কিসের মাধ্যমে ক্রয় করা হলো? বাকিতে। তার মানে যার কাছ থেকে ক্রয় করলাম তাকে আমরা পাওনাদার বলি। তার মানে ধারে ক্রয় করলে আমাদের আরেকটি পক্ষ আসে কি? পাওনাদার বা পদেই। তাহলে আমাদের এখানে একটি পক্ষ হলো ক্রয়, যেটা আমাদের খরচ, আর খরচ বৃদ্ধি পেলে আমাদের কি হবে? মূলধন থেকে বিয়োগ হবে। তাহলে আমাদের এখানে 80,000 টাকা মূলধন থেকে আমরা বিয়োগ করব। ঠিক একই পরিমাণ টাকা আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আমরা ধারে ক্রয় করলাম, তাহলে আমার পাওনাদার একটা দায় বৃদ্ধি পাচ্ছে, আর তাই দায়ের ঘরে অর্থাৎ পদের ঘরে আমাদের যোগ। এরপরে 2 তারিখ হয়ে গেল। এরপরে দেখেন আমাদের 18 তারিখে বলা হয়েছে যে নগদে মাল ক্রয়। তাহলে কি করা হলো? নগদে মাল বিক্রয়। তাহলে কি করা হলো? বিক্রয় করা হলো। তাহলে বিক্রয় একটা পক্ষ, কিসের মাধ্যমে বিক্রি করা হলো? নগদে। তাহলে নগদান একটি পক্ষ। দেখেন নগদে বিক্রয়ের ফলে আমার নগদ সম্পদ যেটা সেটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে নগদের ঘরে যোগ হবে। আর আরেকটি পক্ষ যে বিক্রয় হলে আমাদের এখানে কি আছে? আয় বৃদ্ধি পাচ্ছে। আর আমরা আগেই বলেছিলাম আয় বৃদ্ধি পেলে আমাদের মূলধনের সাথে যোগ হবে, তার মানে 90,000 টাকা আমাদের এখানে মূলধনের সাথে যোগ হবে। এবার 30 তারিখে দেখেন বলা হয়েছে যে পাওনাদারকে নগদ প্রদান করা হলো। তাহলে কাকে প্রদান করা হলো? পাওনাদারকে। তাহলে পাওনাদার একটি পক্ষ, আর পাওনাদারকে কিসের মাধ্যমে প্রদান করা হচ্ছে? নগদে। তাহলে নগদান আরেকটি পক্ষ। এখানে দেখেন পাওনাদারকে যখন আমরা প্রদান করছি তখন পাওনাদার আমাদের হ্রাস পাচ্ছে, তাই পাওনাদার মানে পদেই। তাহলে পদেই থেকে আমাদের বিয়োগ হবে। আর যেহেতু পাওনাদারকে আমরা পরিশোধ করছি নগদে, তাহলে আমাদের এখানে নগদ থেকেও সমপরিমাণ টাকা বিয়োগ হবে। এবার আমাদের কাজ হবে প্রত্যেকটা ঘরের আলাদাভাবে যোগ করা। তার মানে এই নগদের ঘরে আমাদের টোটাল যোগ করে আসে আমাদের এখানে 1,35,000 টাকা। এরপরে আসবাবপত্র আমাদের আসবে 60,000 টাকা। মানে প্রত্যেকটা ঘরেই আলাদা আলাদাভাবে যোগ করতে হবে। ব্যাংক হিসাবে আমাদের আসবে 40,000 টাকা। এরপর পদে হিসাবে আমাদের আসবে হলো 50,000 টাকা। ব্যাংক ঋণে আসবে 40,000 টাকা। আর মূলধন হিসাবে আমাদের আসবে হলো 1,45,000 টাকা। এবার আমরা সম্পদ দিকে যতগুলো ঘরের যোগফল পেয়েছি আমরা সেগুলো আবার টোটাল যোগ করা। তার মানে এই 1,35,000, 60,000 আর 40,000 যোগ করলে হবে আমাদের 2,35,000, যেটা আমরা ক্লোজ করব। এরপরে দেখেন আমাদের এই দায় আর মালিকানা সত্ত্বর ঘরগুলোতে আমাদের আছে 50,000, 40,000 আর 1,45,000 যোগ করলে হবে আমাদের 2,35,000 টাকা। তো এটাই ছিল আমাদের ঘ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।